যুদ্ধের শেষ দিনে ইসরায়েলের ২০টি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল হামলার কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বড় হামলার জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। কিন্তু সেই সময়টিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোন আলাপ হয়। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্প ফোনালাপের সময় নেতানিয়াহুর দিকে উচ্চস্বরে বলেন, এখনই আক্রমণ বন্ধ করুন। সূত্রটি উল্লেখ করেছে, নেতানিয়াহু খুব কম কথাই বলার সুযোগ পেয়েছেন। তিনি শুধু বারবার মার্কিন রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুসারে ট্রাম্প নিজের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, কেউ যেন এটিকে দুর্বল না করে। জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইরানের বৃহত্তর হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী বড় পরিসরে আয়োজন করা আক্রমণ বাতিল করার নির্দেশ পায়। পরিবর্তে আপোষ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই স্থানটি প্রাথমিকভাবে পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে ছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টও করেছিলেন, ইসরায়েল বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় ধরনের লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের ঘরে ফিরিয়ে আনো। হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে তিনি এই পোস্টটি করেছিলেন। বিমানে ওঠার আগেও ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তিনি উভয় পক্ষের প্রতি সন্তুষ্ট নন, যদিও তিনি বিশেষ সমালোচনার জন্য ইসরায়েলের নাম এককভাবে উল্লেখ করেছেন। এদিকে টানা ১২ দিনের বিমান হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য পূরণ এর দাবিকে গোলমেলে আখ্যা দিয়ে আল জাজিরার প্রকাশিত এক বিশ্লেষণে ওরি গোল্ডবার্গ তুলে ধরেছেন ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা এবং ইরানের প্রতিরোধ ক্ষমতা। ওরি গোল্ডবার্গ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে কাজ করছেন। তিনি একজন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার। ওই প্রবন্ধে গোল্ডবার্গ লিখেছেন, ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন ও দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টানা সহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করলেও শেষমেশ কিভাবে ব্যর্থ হয়েছে। তিনি লিখেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানা কি সম্ভব হয়েছে? সম্ভবত এর উত্তর হলো না। মনে করা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত ফোর্দো স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল। এই উপাদানগুলোই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে জরুরি অংশ। তাই পারমাণবিক কর্মসূচির লাগাম টানার চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে সেটাও পরিষ্কার নয়। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল বাংকার বাস্টিং বোমা, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এর বেশি কোনো সাহায্য করেনি। হামলার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা বের করা কঠিন হবে, কারণ ইরান সম্ভবত বাইরের কাউকে প্রবেশ করতে দেবে না। সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে। ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদের হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল। তাদের বিশ্বাস ছিল শত্রুর ঊর্ধ্বতন নেতাদের হত্যা করলে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে। কিন্তু এই কৌশল কখনো সফল হয়নি। একমাত্র ব্যতিক্রম ছিল লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু, যা তাদের ওপর প্রভাব ফেলেছিল। কিন্তু সেটার সঙ্গে লেবাননের ভেতরের রাজনীতিরও অনেক সম্পর্ক ছিল। অন্য সব ক্ষেত্রে ইসরায়েলের এমন হত্যাযোগ্য কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি।
ইসরায়েলের শাসনের প্রতীক হিসেবে কিছু স্থানে বোমা ফেলার চেষ্টাও পরিস্থিতিকে আরো খারাপ করেছে। তারা কুখ্যাত এভিন কারাগারে বিমান হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের দমন পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের সংগ্রামের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসরায়েলের বোমা হামলা উল্টো বন্দীদের পরিস্থিতি আরো খারাপ করে তুলেছিল, কারণ কর্তৃপক্ষ তাদের অনেককে অজানা জায়গায় সরিয়ে নিয়েছিল। গোল্ডবার্গ আরও লিখেছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমে বোমা হামলাও অযৌক্তিক ছিল। ইসরায়েল দাবি করেছিল এটি সরকারের প্রচার বন্ধ করার চেষ্টা। তবে অনেক ইসরায়েলি বলেছেন এই হামলা ইরানিদের জন্য ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দেওয়ার অজুহাত তৈরি করে দিয়েছে। যদি ইসরায়েল তাদের ঘোষিত যুদ্ধ লক্ষ্য অর্জন করতে না পারে, তাহলে কি তারা অন্তত বিশ্বকে নিজেদের পেছনে ঐক্যবদ্ধ করতে পেরেছে, যাতে সবাই গাজার কথা ভুলে যায় ও ইসরায়েলকে আবারও ন্যায়সঙ্গত যুদ্ধে লড়াইকারী হিসেবে দেখতে পায়? এটা সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। এর ফলে তার আন্তর্জাতিক আইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করেছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে। তবে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দেননি। হামলার পরপরই মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসে। ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতিও বিবেচনা করা দরকার। ইসরায়েল দ্রুত ইরানের আকাশ সীমায় আধিপত্য বিস্তার করে প্রায় ইচ্ছামতো হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে। ইসরায়েলের কেন্দ্রস্থল সহ সারা দেশে আঘাত হেনেছে। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব ছিল ও দ্রুত সেগুলো তৈরি করারও কোনো আশা ছিল না। ইসরায়েলি অর্থনীতি দ্রুত স্থবির হয়ে পড়েছিল। এটিও ইরানের জন্য আরেকটি জয়। শত শত হতাহত এবং দেশজুড়ে অবিরাম বোমাবর্ষণে অনেক ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান যুদ্ধ ও বোমাবর্ষণ থেকে বেরিয়ে এসেছে। কিন্তু বিশাল ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েও ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। গোল্ডবার্গ তার লেখায় উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলে আঘাত হেনেছে। ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, কারণ বিশ্বের বেশিরভাগ দেশই এটিকে ইসরায়েলি হামলার শিকার হিসেবে দেখেছে। ইরানের পাল্টা আক্রমণের বিকল্পগুলো খুব বেশি সীমিত ছিল না। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ সম্পর্কে আগাম সতর্ক করে ইরান সফলভাবে উত্তেজনা কমাতে পেরেছে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে দেখে ইসরায়েলকে হামলা না করার জন্য সতর্ক করার মতো যথেষ্ট শক্তিশালী অবস্থানে ছিল ইরান। ইরান এখন এমনভাবে আবির্ভূত হয়েছে যা তারা পছন্দ করে, এখনও শক্তিশালী অবস্থানে আছে ও ভবিষ্যতের জন্য সম্ভাবনাময়।